শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। প্রচন্ড গরমে বিপর্যস্ত দেশের অধিকাংশ এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত, হাসপাতালে রোগীর চাপ, 72 ঘন্টা বাড়ল হিট অ্যালার্টের মেয়াদ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় 27 বছরের পরিকল্পনা জানালো সরকার, যুদ্ধের পরিবর্তে জলবায়ু বরাদ্দ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রী। পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে দেশজুড়ে পালিত হচ্ছে ধরিত্রী দিবস। গাইবান্ধায় কাঠ কয়লা তৈরির অবৈধ কারখানার দূষণে নষ্ট হচ্ছে ফসল। এবার বিস্তারিত সংবাদ। দেশের বিভিন্ন স্থানের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে অতি তীব্র তাপ প্রবাহ অব্যাহত রয়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিন ধরে মাঝারি থেকে তীব্র তাপ প্রবাহে নাকাল যশোরবাসী। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। এতে রোজগার কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। প্রায় একই চিত্র চুয়াডাঙ্গা, রাজশাহী, কুষ্টিয়া ও পাবনার ঈশ্বরদীতেও। আবহাওয়া বিভাগ বলছে অর্ধশতাধিক জেলার উপর দিয়ে বইছে প্রবল খরতাপ। আগুনের মতো ছাড়া লাগছে চোখে, বিশেষ কারণ ছাড়া, বিশেষ কাজ ছাড়া বাইরে বেড়ানোর কোনো সুযোগই পাচ্ছি না। বিশেষ করে দুপুরের দিকে খুবই গরম এবং দুপুরের পর থেকে আরো বেশি গরম। গরমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে কুড়িগ্রাম ও গাইবান্ধায়। সরকারি বেসরকারি প্রতিটি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েই চলছে পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা। গেল 24 ঘন্টায় পটুয়াখালীতে ডায়রিয়ায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 116 জন। তাপমাত্রা বেশি কারণে বাচ্চাদের দুধ খায়, বমি হয়, পাতলা পায়খানা হয়। এই গরমে থাকা যায় না, হাসপাতালে ফ্যান দিতেছে না, অস্থির অবস্থা। এ অবস্থায় রোদে ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকা ও বেশি করে পানীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমাদেরকে অবশ্যই বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে এবং সতেজ ও তাজা খাবার গ্রহণ করতে হবে এবং যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের জীবনযাপন করতে হবে। তাপদাহে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি স্বাভাবিক থাকলেও ব্যাহত হচ্ছে পণ্য লোড আনলোড। এই যে আমরা একটা গাড়ি পাইছি, এই গাড়িটা আমরা করবো, এই রোদের তাপে আমরা গাড়িটা করতে পারতেছি না। ঠিক আছে, দেখেন লেবাররা সবাই বসে আছে। আমার বয়স বর্তমানে 53 চলছে, এরকম আমি গরম তাপমাত্রা দেখি নাই। আমরা সতর্ক আছি এই গরমের ভিতরে যাতে কাজকাম কোনো ব্রেক না হয়, সেদিকে আমরা সব শিডিউল মেনে কাজকাম পরিচালনা করতেছি। কাল সিলেট বিভাগে কিছু জায়গায় হালকা বৃষ্টি, বজ্রবৃষ্টি কিংবা শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। তাপপ্রবাহের প্রভাব সম্পর্কে চুয়াডাঙ্গা এবং দিনাজপুর থেকে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। তাপমাত্রা বেলা 12টায় 38.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেই হিসাবে আজকের তাপমাত্রা 40 ডিগ্রি থেকে 41-এর ভেতরে থাকবে বলে আশা করছে তারা। চুয়াডাঙ্গা তাপপ্রবাহ চলাকালে যথারীতি জনজীবন বিপর্যস্ত, হাসপাতালে রোগীদের ভিড় আজও অব্যাহত আছে এবং তাদের অধিকাংশই ডায়রিয়া রোগী। উদ্বেগের কথা হচ্ছে যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া বা কলেরা স্যালাইনের সরবরাহ নেই, রোগীদেরকে বাইরে থেকে কিনে ব্যবহার করতে হচ্ছে এবং তার জন্য প্রতিটি স্যালাইনের জন্য 90 টাকা খরচ করতে হচ্ছে। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই তাপ প্রবাহে সতর্কতা জারি করেছে। ধান গাছের গোড়ায় পানি রাখা এবং এখন যেহেতু আমের মৌসুম, আম গাছের গোড়ায় পানি এবং আমের মুকুলে পানি স্প্রে করার কথা বলছে তারা। চুয়াডাঙ্গাতে স্কুল কলেজ বন্ধ আছে, তবে কোচিং সেন্টারগুলো এখনও খোলা এবং আমি খবর পেলাম কিছু মাদ্রাসার কার্যক্রম চলছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন গতকাল জরুরি সভা আহ্বান করেছিল, সেই সভা থেকে চুয়াডাঙ্গায় 1 লক্ষ গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুর ঢাকা মহাসড়কের পাশে।
আমি মহাসড়কে লক্ষ্য করেছি যে অতিরিক্ত যে রৌদ্র, এই রৌদ্রের কারণে আসলে রাস্তার পিচ পর্যন্ত আসলে গলে গিয়েছে এবং এতে করে যানবাহন চলাচলে বিঘ্নিত হচ্ছে। এদিকে আসলে এই অতিরিক্ত গরম এবং লোহার কারণে বিশেষ করে যারা ছিন্নমূল মানুষ এবং খেটে খাওয়া মানুষ, যারা দিনমজুর করে খায়, এছাড়া সেই শ্রেণীর মানুষ আসলে খুব বিপদে পড়েছে এবং তারা আসলে ঠিকমতো কাজকর্ম করতে পারছে না এবং কাজকর্ম ঠিকমতো না করার কারণে তারা পরিবার পরিজন নিয়ে আসলে বিপাকে পড়েছে। অপরদিকে আমি দিনাজপুর আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি এবং আবহাওয়া অফিস থেকে জানিয়েছে যে দিনাজপুরে গত কয়েকদিন থেকে যে তাপমাত্রা বিরাজ করছে সেটি 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং এই তাপমাত্রা আরো কিছুদিন অব্যাহত থাকবে এবং এখন পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া অফিস জানিয়েছে। দেশে বিভিন্ন স্থানে তাপপ্রবাহের তীব্রতায় আবহাওয়া অধিদপ্তরের জারি করা হিট অ্যালার্ট বা তাপপ্রবাহের সতর্ক বার্তার সময় আরো 72 ঘন্টা বাড়ানো হয়েছে। সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ থেকে 25 এপ্রিল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। জলীয় বাষ্প বেশি থাকায় গরমের অস্বস্তিও বাড়বে। দেশের আকাশে কিছুটা মেঘ থাকায় গরমের তীব্রতা আজ কিছুটা কমলেও আগামী 2 দিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রামে এবং ঢাকার কিছু কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত অধ্যাপক আনু মোহাম্মদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। আনু মোহাম্মদের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শামুতুলাল সেন কথা জানান। দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রী নিজেও অংশ নেন। পরে সাংবাদিকদের তিনি আরও জানান, এই চিকিৎসায় সমন্বিত অপারেশন করা হবে। গরমে দুর্যোগপূর্ণ আবহাওয়া রোগীদের জরুরি চিকিৎসা সেবা দিতে সারা দেশের হাসপাতালগুলোকে বিশেষ প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ঢাকায় মহাখালীতে উত্তর সিটি কোভিড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। আরও জানান, এই গরমে মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থীদের শুধু অনলাইনে ক্লাস হবে, তবে নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের সমস্ত পরিচালক এবং সিভিল সার্জনদের সঙ্গে সারা দেশের সমস্ত পরিচালক এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলছি। যে সমস্ত রোগীরা আমরা ওয়েট করতে পারি তাদের জন্য এখন সবাইকে ভর্তি না করে আমাদের হাসপাতালগুলোকে ফাঁকা রাখার জন্য, যাতে বয়স্ক এবং বাচ্চারা যারা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে তারা যেন বৃষ্টি না পায়। আমাদের যে ডিএনসিসি হাসপাতাল আছে, যেটা কোভিডের সময় খুব হেল্প করছিল, ওদেরকে আমরা প্রস্তুত রাখছি। তবে মনে করি না যে ওই রকম অবস্থায় যাবে। যদি কোনো দরকার হয় সেটা আমরা ব্যবহার করি। 27 বছরের জন্য সরকার যে জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে তা বাস্তবায়নে আর্থিক অনুদান দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীতে জলবায়ু বিষয়ক এক সম্মেলনে তিনি যুদ্ধে টাকা খরচ না করে জলবায়ু পরিবর্তন খাতে ব্যয় বাড়ানোর তাগিদ দেন। প্রাকৃতিক দুর্যোগ সহ জলবায়ু পরিবর্তনের ক্ষতি ও ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন দেশের কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশ কিভাবে জলবায়ু পরিবর্তন অভিযোজনে সফল হয়েছে তা বিশ্বকে জানাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে 4 দিনব্যাপী জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বা ন্যাপ এক্সপো। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশনস অন ক্লাইমেট চেঞ্জ বা ইউএনএফসিসি আয়োজিত নবম এই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই সম্মেলনে 104টি দেশের জলবায়ু বিশেষজ্ঞ, এনজিওর প্রতিনিধি সহ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজনে কার্যকর পদক্ষেপ নেয়াতেই গত বছর ঘূর্ণিঝড় মোখায় দেশে কোনো প্রাণহানি হয়নি। তিনি জানান, সরকার আগামী 27 বছরের জন্য জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে। 27 বছর ন্যাপে গৃহীত কর্মপরিকল্পনা সমূহ বাস্তবায়নের জন্য 230 মিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন। সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিযোজন সক্ষমতা আরও বৃদ্ধিতে প্রধানমন্ত্রী 6টি প্রস্তাব তুলে ধরেন। এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। উন্নত দেশগুলির দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণ করতে হবে। অভিযোজন ও প্রশমনের মধ্যে তা সমানভাবে
বন্টন করতে হবে। বৈশ্বিক কার্বন নিঃসরণে মাত্র 0.48% অবদান রাখলেও বাংলাদেশ বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম। আবারও সেই কথা সবাইকে স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে সারা দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস। এবারের প্রতিপাদ্য পৃথিবী বনাম প্লাস্টিক। বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ অনুসারে দেশে প্রতি বছর 9,77,000 টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, আর এসব বর্জ্যের 70% ফেলা হয় রাস্তার ধারে, নদীর তীরে, উন্মুক্ত স্থানে। কখনো তা আবার উন্মুক্ত স্থানে রেখে পোড়ানোর ঘটনাও ঘটে। এই বিপুল সংখ্যক প্লাস্টিক বর্জ্য থেকে পৃথিবীকে রক্ষার্থে মানুষকে সচেতন করতে এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে। বিশ্বে 193টি দেশে প্রতি বছর গুরুত্ব দিয়ে পালিত হয় দিনটি। গাইবান্ধার সাঘাটায় বিশেষ ধরনের চুল্লি বানিয়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছে একটি চক্র। প্রতিদিনের কাঠের যোগান দিতে গিয়ে উজাড় হচ্ছে গাছপালা। এতে কালো ধোঁয়া দূষিত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে ফসল। গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দেওয়ালের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ইট ও মাটির প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছে সারি সারি গোলাকার চুল্লি। সেই চুল্লিতে গাছের গুড়ি পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। পোড়ানোর অপেক্ষায় চুল্লির চারিদিকে রাখা হয়েছে সদ্য কাটা বিভিন্ন গাছের গুড়ি ও ডালপালা। গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের নাসিয়ার পাড়া গ্রাম সহ এর আশেপাশের কয়েকটি গ্রামে গড়ে উঠেছে গাছপালা পুড়িয়ে কয়লা তৈরির এমন বেশ কয়েকটি অবৈধ কারখানা। প্রতিটি চুল্লিতে দৈনিক পোড়ানো হয় অন্তত 150 মণ গাছ। এমন এক একটি কারখানায় চুল্লি রয়েছে অন্তত 10টি। স্বল্প উচ্চতার এসব চুল্লি থেকে নির্গত ধোঁয়া ও তাপে দূষিত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে ফসল ও গাছপালা। শ্বাসকষ্টজনিত রোগবালায় লেগেই আছে আশপাশের এলাকার বাসিন্দাদের। বাচ্চা আবার লেখাপড়া করে, ধুমার ঠেলার কাছতে কাছতে এত দিনে থাকবে না ভাই। আর একটা বয়স হচ্ছে 4 বছর, মনে করো কোন মানে জীবন চলে যায় কাছতে কাছতে। কৃষি আবাদের জন্য খুব ক্ষয়ক্ষতিকর এবং লোকজনেরও চলাফেরা খুব অসুবিধাজনক হচ্ছে। চোখে ধোয়া লাগে, দেখা যদি যাচ্ছে খুব অসুবিধা আমাদের। যে সরকার তো বারবার বলতেছে গাছ লাগা, পরিবেশ বাঁচাও, কিন্তু আমাদের এখানে তো দেখা যাচ্ছে গাছ আর কাটা হচ্ছে। কাঠ পুড়ে যে কয়লা উৎপাদন করছে তাতে পরিবেশ দূষিত হচ্ছে এবং এটা প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছে। কারখানার গাছের যোগান দিতে উজাড় হচ্ছে গাছপালা। মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবিদরা। দ্রুত এসব অবৈধ কারখানা বন্ধের দাবি তাদের। এমনিতে আমাদের পরিবেশ বিপর্যয় হচ্ছে, বাংলাদেশের ঝুঁকিপূর্ণের মধ্যে রয়েছে ক্লাইমেট চ্যালেঞ্জের মধ্য দিয়ে। এটা পরিবেশের জন্য বিপজ্জনক, অনেক বিপজ্জনক। পরিবেশ অধিদপ্তর এটা কি করছে আমরা জানি না, এটা অবশ্যই এটা বন্ধ চাই। অবৈধ এসব কারখানা বন্ধে একাধিকবার অভিযান চালানো হলেও কোনো লাভ হয়নি। স্থায়ীভাবে বন্ধ করতে দ্রুত অভিযান পরিচালনা করা হবে বলে জানান সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা। 12টা জায়গায় এই এরকম অবৈধ কয়লার কারখানা তৈরি হয়েছে। ইতিপূর্বে আমরা 2বার অভিযান পরিচালনা করে, 2 ফেজে 2বার অভিযান পরিচালনা করে প্রত্যেকটা চুল্লিকেই ধ্বংস করে দিয়েছিলাম। পার্মানেন্টলি ধ্বংস করার জন্য বা এগুলো বন্ধ করার জন্য আমরা আইনানুগ যে সকল পন্থা আছে সব আমরা অবলম্বন করব। পাশাপাশি জনগণের সচেতনতাও দরকার। গাইবান্ধার সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলায় প্রায় 20টি কারখানায় 2 শতাধিক চুল্লিতে প্রতিদিন পোড়ানো হচ্ছে হাজার হাজার মণ গাছ। মাছরাঙা নিউজ ডেস্ক। ভিসা দেওয়ার মাত্র 6 দিন বাকি থাকলেও এখনো বেশিরভাগ হজযাত্রীর জন্য সৌদি আরবে বাড়ি ভাড়াই করেনি এজেন্সিগুলো। ফলে তাদের ভিসার আবেদনই জমা পড়েনি। মাসুক রাহাতের রিপোর্ট। চলতি বছরের হজযাত্রীদের ভিসা দেওয়ার কার্যক্রম শেষ হবে 29 এপ্রিল। হজযাত্রীদের সৌদি আরবে থাকার জায়গা ঠিক করার পর করতে হবে ভিসার আবেদন। তবে ভিসা তো দূরের কথা, এখনো বেশিরভাগ হজ এজেন্সি হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়াই করেনি। ফলে তাদের ভিসার আবেদন জমা পড়েনি। এই গাফিলতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আমি ক্লিয়ার কাটে বলি, আপনারা যেসব এজেন্সির মাধ্যমে যাবেন তাদেরকে আপনারা প্রশ্ন করেন বাড়ি ভাড়া করছে কিনা, ভিসা হবে কিনা টাইমলি। বাড়ি ভাড়া করার জন্য যদি ভিসার সমস্যা হয় আমাদের সাথে কথা বলেন, আমরা এজেন্সি, আমরা এম্বাসিকে অ্যাড্রেস করব। আমরা অলরেডি অ্যাড্রেস করতেছি। যদি হাজিরা বিপদে পড়ে অবশ্যই ব্যবস্থা নেব, আমরা কঠিন ব্যবস্থা নেব। হজযাত্রী ও হাজি কল্যাণ পরিষদ বলছে, এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ না নিলে বিপাকে পড়বেন অধিকাংশ হজযাত্রী। সৌদি ডেডলাইন দিয়ে দিয়েছে যে 29 তারিখের মধ্যে ভিসা করতে হবে, অন্যথায় সিস্টেম বন্ধ হয়ে যাবে। এ ব্যাপারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখন থেকেই উদ্যোগ নিতে হবে
যে সৌদি আরবের সাথে কথা বলে এই টাইমটা আরও 15 দিন কমসে কম বাড়ানো, তাহলে সব হাজিরা সুন্দর মতো ভিসা করে হজে যেতে পারবে। এবার 259টি হজ এজেন্সির মাধ্যমে হজে যাওয়ার অপেক্ষায় আছেন প্রায় ৭৯,০০০ জন। আর সরকারি ব্যবস্থাপনায় যে ৪,৩০০ জন যাচ্ছেন তাদের সবার জন্য বাড়ি ভাড়া ও অধিকাংশরই ভিসা হয়ে গেছে। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। ২৭ এপ্রিল থেকে বাসা এবং অফিসে ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেলে জেল জরিমানার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর রূপনগরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক প্রচারের উদ্বোধন করে তিনি আরও বলেন, সরকারি অফিস বা ভবনে ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। সবাইকে বাসা অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন। ডাবের খোসা, টায়ার, প্লাস্টিকের কাপ সহ ডেঙ্গু মশা জন্ম নিতে পারে এমন ৯ ধরনের পরিত্যক্ত দ্রব্যাদি ক্রয় কার্যক্রমও উদ্বোধনও করেন তিনি। ২৭ তারিখ থেকে যেই বাসায়, যেই অফিসে, যেই জায়গায় আমরা লার্ভা পাবো তাদেরকে ফাইন, জেল এবং জরিমানা করা হবে, এটি আমি ডিক্লেয়ার করলাম। কাতারে পুনরায় বাংলাদেশি কর্মী পাঠাতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে। দেশটির আমিরের ঢাকা সফরের পাশাপাশি ৬টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই হবে। 2 দিনের সফরে বিকেলে ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। 20 বছরের মধ্যে দেশটির কোনো আমিরের প্রথম বাংলাদেশ সফর এটি। এই সফরে দুদেশের মধ্যে 11টি দলিল সই হচ্ছে। এর মধ্যে দ্বৈত কর পরিহার, বিনিয়োগ উন্নয়ন, সাগর পথে পরিবহন, যৌথ ব্যবসা পরিষদ গঠন, বন্দি বিনিময় ও আইনগত সহযোগিতার বিষয়ে 6টি চুক্তি আছে। এর পাশাপাশি শ্রম, শিক্ষা, ক্রীড়া ও প্রশিক্ষণ বিষয়ে 5টি সমঝোতা স্মারক সই হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 11টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের কথা রয়েছে, তার মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক। বাংলাদেশিদের জন্য এক সময়ের বড় শ্রমবাজার কাতারে আবারও কর্মী পাঠাতে দুদেশের মধ্যে একটি সমঝোতা স্মারকও সই হবে এই সফরে। এতে কেটে যাবে কর্মী যাওয়ার বাধা, তৈরি হবে নতুন নতুন খাতে কর্মী পাঠানোর সুযোগ, জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। কাতারে এই মুহূর্তে আমাদের 4 লক্ষ কর্মী আছে। হচ্ছে যে আমাদের যে এমপ্লয়মেন্ট এগ্রিমেন্টটা আছে সেটাকে সাপ্লিমেন্ট করা এবং আমাদের যে কাতারের বেস যে আমাদের কর্মীদের সমস্যা এবং সেই মার্কেটটাকে আমরা কিভাবে আরো বৃদ্ধি করতে পারি সেই নিয়ে আমরা দুইটা পক্ষ যেন বসে একটা প্ল্যান ওয়ার্কআউট করতে পারি, সেই কারণেই আমরা এই নিউটা করছি। এই সফরে মিরপুরের ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটির নামকরণ কাতারের আমিরের নামে করা হবে। কালশীতে নির্মাণ হতে যাওয়া পার্কটিও হবে কাতারের আমিরের নামে। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। পাবনায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সাক্ষ্য রেখেছে অনিতা স্যামসন ফাউন্ডেশন পরিচালিত অ্যাস্ট্রাস পৌর প্রাথমিক ও পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্প্রতি অনুষ্ঠিত এই পরীক্ষায় এই বিদ্যালয়ের 89 জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে 4 জন ট্যালেন্ট পুল সহ 35 জন বৃত্তি অর্জন করে। সকালে পৌর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরি রুমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে এক অনুষ্ঠানে বক্তব্য দেন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান। এই সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক। এই বৃত্তি পরীক্ষায় পাবনার 32টি বিদ্যালয় থেকে প্রায় 2000 শিক্ষার্থী অংশগ্রহণ করে। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে আগের বছরের চেয়ে ওয়ালটনের মুনাফা বেড়েছে 512 কোটি টাকার বেশি। এ সময়ে কোম্পানির মুনাফা বৃদ্ধি সহ আর্থিক সব সূচকেই উন্নতি হয়েছে। গতকাল কোম্পানি পরিচালনা পর্ষদের 38তম সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং অনুমোদনের পর এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী 2023-24 অর্থবছরে 31 মার্চ পর্যন্ত কোম্পানির মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে 762 কোটি টাকা। শেষ প্রান্তিকে মুনাফা আরও দৃঢ় অবস্থানে পৌঁছাবে বলে আশা জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রচন্ড গরমে বিপর্যস্ত দেশের অধিকাংশ এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত, হাসপাতালে রোগীর চাপ, 72 ঘণ্টা বাড়ল হিট অ্যালার্টের মেয়াদ।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ২৭ বছরের পরিকল্পনা জানালো সরকার। যুদ্ধের পরিবর্তে জলবায়ুতে বরাদ্দ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর। পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে দেশজুড়ে পালিত হচ্ছে ধরিত্রী দিবস। গাইবান্ধায় কাঠ কয়লা তৈরির অবৈধ কারখানা দূষণে নষ্ট হচ্ছে ফসল। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ।